সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরানে হামলার প্রথম দিনই দেশটির শীর্ষ নেতাদেরকে হত্যা করে ফেলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদের লক্ষ্য ছিল ইরানকে খুব সহজে ঘায়েল করে ফেলা এবং আত্মসমর্পণের পথে টেনে আনা এবং ইরানের বর্তমান শাসন কাঠামোকে ভেঙে নতুন শাসন কাঠামো সেখানে তৈরি করা এবং তাদের মতো সরকার বসানো। কিন্তু ইরান কি তাদের শীর্ষ নেতাদেরকে হারালেও এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে চাওয়া, সেই চাওয়া কি পূরণ করছে? একেবারেই না, বরঞ্চ ইরান কঠোরভাবে পাল্টা জবাব দিচ্ছে। এই 4 দিনের যুদ্ধকে যদি আপনি বিশ্লেষণ করেন, প্রথম দুদিন ইরানের হামলাগুলো কিছুটা ছিল লক্ষ্যভ্রষ্ট, কিন্তু পরের দুদিন অনেকটাই নিখুঁত হয়েছে। এখানেই প্রতিপক্ষের অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সরঞ্জাম ফুরিয়ে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি একজন ব্রিটিশ নাগরিক যিনি সাবেক কূটনীতিক ছিলেন, গোয়েন্দা কর্মকর্তা ছিলেন এবং খুব ওয়ার কনফ্লিক্টের সঙ্গে খুব ভালোভাবে জড়িত বা এই সব বিষয় নিয়ে গবেষণা করেন, তিনি স্পষ্টত ইরানে ইসরায়েলের গোয়েন্দাদের 3টি বড় ভুল বের করেছেন। বিশ্বব্যাপী ইসরায়েলের গোয়েন্দাদের সফলতা অনেকে দেখলেও ইরানে স্পষ্টত 3টা বড় ধরনের ভুল করেছে ইসরায়েলি গোয়েন্দারা। শুধু ইসরায়েলি গোয়েন্দারা না, মার্কিন গোয়েন্দারাও এটার সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা আসলে সেখান থেকে এমন অনেক তথ্য নিয়ে এসেছে এবং সেগুলোর মোতাবেক তারা পরিকল্পনা করে ইরানে হামলা চালিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করেছে। কিন্তু আসলে এই হামলা চালিয়ে এবং সেগুলো বাস্তবায়ন করে তারা যা পেতে চেয়েছিল তার কোনোটাই পায়নি। অর্থাৎ এখানে এত কাড়ি কাড়ি টাকা ইনভেস্ট করে গোয়েন্দা তৎপরতা চালিয়েও ইরানে আসলে ফেল করতেছে সিআইএ এবং এই ইসরায়েলের মোসাদ। অর্থাৎ এখানে 3টা বড় ধরনের ভুল পাওয়া গেছে যেগুলো আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দারা করেছে। আমি এই কথা বলছি না, একজন ব্রিটিশ কূটনীতিক, সাবেক কূটনীতিক এবং যুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞ অ্যালিস্টিয়ার ক্রুক এই কথাগুলো বলছেন। ইরানে ইসরায়েলের গোয়েন্দাদের 3টি বড় ভুল কি এবং যেটা তারা আসলে বাস্তবায়ন করতে পারেনি সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি আরেকজন বিশ্লেষক তিনি আসলে বেশ কিছু তথ্য উপাত্ত আমাদের সামনে নিয়ে এসেছেন, যেখানে তিনি বলার চেষ্টা করছেন এই যুদ্ধে বর্তমানে ইরান তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তুলনায়। পাশাপাশি ইরান যে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে, যেটা যে আপনি যে শুধুমাত্র বোমা বর্ষণ করে প্রতিপক্ষকে ঘায়েল করা এই নীতিতে ইরান নেই। ইরান এখন বাণিজ্য যুদ্ধ শুরু করেছে, যেটা আসলে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াচ্ছে মিডল ইস্ট, ইসরায়েল এবং আমেরিকার জন্য, এবং পুরো অর্থনীতি ভেঙে পড়ার একটা শঙ্কা জেগেছে। এবং যেই জায়গা থেকে আসলে সবচেয়ে বেশি চাপ দিচ্ছে ইরান, অর্থাৎ এই বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়ে আসলে ইরান বড়সড় চাপ তৈরি করেছে। এর ফলে আসলে কি ঘটবে তিনি আসলে সেটাই বলার চেষ্টা করছেন। তো আমি আগে অ্যালিস্টিয়ার ক্রুক যে 3টি বড় ভুলের কথা বলছেন সেই ভুলগুলো একটু বলি। তিনি বলছেন, অ্যালিস্টিয়ার ক্রুক ব্রিটিশ সাবেক কূটনীতিক এবং যুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞ এবং তিনি একজন গোয়েন্দা কর্মকর্তাও। তিনি বলছেন, ট্রাম্প প্রায় বলেন ইসরায়েলিরা খুব দক্ষ, তারা এসব কাজে খুব ভালো করে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? ইসরায়েলি গোয়েন্দারা পরপর 3টি বড় ভুল করেছে। তাদের প্রথম ভুলটা গত জুনে। তারা ভেবেছিল একটা ডিক্যাপিটেশন স্ট্রাইক দিয়ে শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাদের বিশ্বাস ছিল এক আঘাতেই পুরা কাঠামো ধসে পড়বে। আমরা জানি ইরানের শীর্ষ নেতাদেরকে দীর্ঘদিন ধরে হত্যা করে আসছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা, তারপরে বিভিন্ন অ্যাসাসিনেশন করে তাদেরকে হত্যা করেছে। আপনি কাসেম সোলাইমানি থেকে শুরু করে কিংবা তার আগে থেকে, তারপরে প্লেন ক্র্যাশ করে ইরানের প্রেসিডেন্ট সহ অনেককে হত্যা করে ফেলা, অর্থাৎ ইরানের নেতৃত্ব শূন্য করে ফেলার একটা চেষ্টা চালাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তারা বলছে যে এই নেতৃত্ব শূন্য করার মধ্য দিয়ে আসলে এদেরকে সরিয়ে দেওয়া গেলে নতুন শাসন কাঠামো এখানে চালু করা যাবে, অর্থাৎ নতুন লোককে এনে তাদের মতো করে শাসন ব্যবস্থা চালু করা যাবে। আপনি দেখেন গত বছর যে 12 দিনের যুদ্ধ হয়েছে সেখানে ইরানের শীর্ষস্থানীয় অনেক নেতাই মারা গেছেন। এবারের যে স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলা হচ্ছে, একেবারে আমেরিকা এবং ইসরায়েলের হামলার প্রথম দিনে ইরানের অন্তত 50 জন নেতা মারা গেছে। আয়াতুল্লাহ আলী খামেনি সহ একেবারে তাদের বিপ্লবী গার্ডের কমান্ডার, পুলিশের গোয়েন্দা প্রধান অনেকেই মারা গেছেন এবং এই ইরানের শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি অনেকেই মারা গেছেন। আপনি গত 2 বছর ধরে যতজন মারা গেছেন, এখনও কি আপনার কাছে মনে হচ্ছে ইরানের দেশ চালানোর মতো লোকের অভাব রয়েছে? খমেনি মারা গেছেন, তার রিপ্লেসমেন্ট আমরা দেখে ফেলেছি এবং সেখানে অন্তত আরও 10 জন নেতার নাম আমি বলতে পারবো যারা পরবর্তী খামেনি হওয়ার যোগ্য এবং ইসরায়েল তারপরে যুক্তরাষ্ট্রের চোখে চোখ রাঙিয়ে কথা বলার মতো নেতা ইরানে এখনও অনেক পরিমাণ নেতা রয়েছে। আমি অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে 10 জনের নাম বলতে পারবো। অর্থাৎ এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের এই যে
হত্যা করে তারা এখানে শাসন কাঠামোর যে পরিবর্তনের আনার যে চেষ্টা সেটা কমপ্লিটলি ফেল করেছে। দ্বিতীয় যেটা ভুল, সেটা ভুল হলো তারা গত জানুয়ারিতে করেছে। আমরা দেখেছি ইরানে একটা বিক্ষোভ হয়েছে এবং সরকার বিরোধী এই বিক্ষোভের উস্কানি যেটা সেটা এসেছে ইসরায়েল এবং পশ্চিমাদের দিক থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের দিক থেকে। কিন্তু একটা কৃত্রিম ও পরিকল্পিত বিদ্রোহের আবহ তৈরি করা হয় এমন চিত্র দাঁড় করানোর জন্য যে ইরান রাষ্ট্রটা ভেঙে পড়ার ধার প্রান্তে। কিন্তু আমরা দেখলাম ওই বিপ্লবে ইরান অবশ্যই দমন পীড়ন চালিয়েছে এবং যেটা আসলে খুবই নিন্দনীয়, কিন্তু ইরান টিকে গেছে। এই সরকারের বিরুদ্ধে এত পরিমাণ নেতিবাচক প্রচারণা চালিয়েও আসলে এই সরকারকে জনগণের বিক্ষোভ তৈরি করেও, একটা কৃত্রিম বিক্ষোভ তৈরি করেও আসলে হটানো যায়নি। অর্থাৎ এখানেও ইসরায়েলের গোয়েন্দাদের ফেলিওর হয়েছে। ইরানকে টলানো যায়নি কিংবা ইরানের এই যে শাসন কাঠামো সেটা ভেঙে দেওয়া যায়নি এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়া যায়নি হত্যাকাণ্ড ব্যতীত। তৃতীয় ধাপের যে ভুল, ট্রাম্পকে তারা অনেকটাই ডিক্যাপিটেশন স্ট্রাইক চালাতে উৎসাহিত করলো ইসরায়েলের গোয়েন্দারা, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকেও তারা লক্ষ্য করলো। তাদের ধারণা ছিল ইরান একটা স্বতঃস্ফূর্ত জনসমর্থন আছে যারা স্বাধীনতার জন্য অপেক্ষা করছে, যারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ হতে চায়। কিন্তু বাস্তবতা দেখা গেল লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসলো প্রতিশোধের দাবি নিয়ে। যখন খামেনিকে হত্যা করা হলো, ইরানের শীর্ষ নেতাদের অনেককেই যখন হত্যা করা হলো এবারের স্ট্রাইকে, তখন আমরা দেখলাম মানুষ রাস্তায় নেমে আসছে খামেনির জন্য। মানুষ রাস্তায় নেমে আসছে এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিবাদ জানাতে, এবং মানুষ খামেনির ছবি হাতে নিয়ে কান্না করছেন এবং তার জন্য স্লোগান দিচ্ছেন এবং তার শহীদি আত্মার মাগফিরাত কামনা করছেন। কিন্তু মানুষ এই রাষ্ট্রের যে সরকার রয়েছে, ইরানের যে সরকার রয়েছে, তাদের হাত ছেড়ে দিচ্ছে না কিংবা এই যুদ্ধে আমেরিকা সমর্থন দিচ্ছে না। খুব অল্প কিছু সংখ্যক মানুষ এই যুদ্ধকে সমর্থন দিচ্ছে বা আমেরিকার এই হামলাকে সমর্থন দিচ্ছে, যারা শাহরেজা পাহলভির অনুসারী হিসাবে পরিচিত। ঠিক অল্প, খুব আহামরি না, সম্ভবত সব মিলায় 1 কোটির মতো হইতে পারে। সেটা ইরানের মোট জনগণের 10% না। সেই জায়গা থেকে আপনার এখনো সেখানে পপুলার খামেনির এই পলিটিক্সই এখনো সেখানে পপুলার। তবে মানুষের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা রয়েছে। তবে আমেরিকা যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে বা তারা যেভাবে চাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যের সবাই মিলে ইরানের উপর যে জুলুমটা করছে, যে নির্যাতনটা করছে, এভাবে এই তাদের দেশের জনগণ মেনে নিচ্ছে না। আপনি দেখেন, অ্যালিস্টিয়ার ক্রুক আরও বলছেন, সমস্ত অঞ্চল জুড়ে এখন মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিগুলোতে হামলার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ট্রাম্প বাস্তবতই এখন এক জটিল পরিস্থিতিতে, কারণ দেখা যাচ্ছে উপসাগরীয় দেশগুলো প্রতিরক্ষা মিসাইল ইন্টারসেপ্টর ফুরিয়ে যেতে শুরু করেছে। আমি যেটা বলেছি, আপনি দেখেন, এই জেরুজালেমে একটা হামলা করবে ইরান এবং সেটা নিখুঁতভাবে করবে, এটা সবসময় অসম্ভব ছিল। কিন্তু এই যুদ্ধের তৃতীয় দিনে জেরুজালেমে ইরান একটি নিখুঁত হামলা চালিয়েছে এবং তারা মিসাইল ঠিক যেভাবে যে জায়গায় হামলা চালাতে চেয়েছিল ঠিক সে জায়গায় গিয়ে পড়েছে এবং 9 জন মারা গেছে। আপনি যদি জেনে থাকেন, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে পর্যন্ত ইরান লক্ষ্যভেদ করতে পেরেছিল। এটা শুধুমাত্র ইসরায়েলের ইন্টারসেপ্টর কাজ না করার কারণে কিংবা তারা সেভাবে ব্যবহার না করার কারণে, কারণ তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্টারসেপ্টর ফুরিয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন, আজকেই সৌদি আরবে ইরান হামলা চালিয়েছে, মার্কিন দূতাবাসের পাশেই গিয়ে বোমাটা পড়েছে। কিভাবে এটা পড়লো, মার্কিন দূতাবাস কেন রক্ষা পেল না সৌদি আরবের মতো জায়গায়? এর একটাই কারণ, সেটা হচ্ছে ইন্টারসেপ্টর আসলে আর খুব বেশি ব্যবহার করা যাচ্ছে না। অর্থাৎ প্রতিরক্ষা আর কারোই তেমন একটা খুব ভালো অবস্থানে নেই। এখন যে যাকে হামলা করবে সেটাই সেখানে গিয়ে পড়বে। ঠিক কতগুলো প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করা হয়েছে তা গোপন তথ্য, কিন্তু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে প্রতিটি আগত ইরানি মিসাইল ঠেকাতে 8 থেকে 10টি, কখনো 12টি পর্যন্ত ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। অন্যদিকে ইরানের মিসাইলগুলো এখন পরিবর্তনশীল গতিপথ ব্যবহার করছে, অর্থাৎ মাঝপথে দিক বদলাতে শুরু করেছে। ফলে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে। এর অর্থ একটাই, ইসরায়েলের দ্রুত গতিতে তার প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করছে। আমরা সুনির্দিষ্ট সংখ্যা জানি না, তবে এটা পরিষ্কার মজুদ দ্রুত কমছে। এটা শুধু ইসরায়েলের না, এটা মার্কিন রণতরীতে যে ইন্টারসেপ্টর রয়েছে এগুলা দিয়ে তো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও তারা সহায়তা করছে, কারণ তাদের কারণেই তো এই যুদ্ধ তাদেরও ফুরিয়ে যেতে শুরু করেছে। এবার আসি আমি আরেকজন বিশ্লেষকের কথা, যার নাম জিয়াং শুয়েছিন। তিনি কানাডিয়ান শিক্ষাবিদ এবং লেখক এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি কি বলছেন? আমার বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধ যেভাবে এগোচ্ছে, আমি তাতে স্পষ্ট মনে করি যুক্তরাষ্ট্রের তুলনায় ইরান ভালো অবস্থানে আছে। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে চলা এই যুদ্ধ এক ধরনের দীর্ঘস্থায়ী
ক্ষয় সংঘাতে যুদ্ধের রূপ নিচ্ছে এবং ইরানিরা এই সংঘাতের জন্য ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। তাদের ধর্মীয় ভাবনায় তাদের কাছে এটা গ্রেট শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ইতিমধ্যেই তাদের কয়েকবার অনুশীলনেরও সুযোগ হয়েছে। গত জুনে অর্থাৎ ২০২৫ সালের জুনে যে ১২ দিনের যুদ্ধ হয়েছে সেটার কথা তিনি বলছেন। সেখানে ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই পক্ষেরই হামলার সক্ষমতা খুঁটিয়ে দেখার সুযোগ পেয়েছে। এরপর তাদের হাতে প্রায় ৮ মাস সময় ছিল নতুনভাবে আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার। তাদের প্রক্সি শক্তিগুলো হুতি, হিজবুল্লাহ, হামাস ও শিয়া মিলিশিয়ারা এই সময়ের মধ্যে আমেরিকান মানসিকতা ভালোভাবে বুঝে নিয়েছে। এখন তাদের কাছে একটা মোটামুটি পরিষ্কার কৌশল আছে কিভাবে আমেরিকান সাম্রাজ্যকে ধীরে ধীরে দুর্বল করতে হবে এবং শেষ পর্যন্ত ধ্বংস করতে হবে। ইরান এখন শুধু সামরিকভাবে লড়ছে না, তারা কার্যত পুরো বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুদ্ধ করছে। আমি যেটা বলছি যে বাণিজ্য যুদ্ধ ইরান শুরু করে দিয়েছে। তারা জিসিসি বা গালফ দেশগুলোকে লক্ষ্য করেছে। আপনি আরেকটু শোনেন আপনারা, জিসিসি দেশ বা মার্কিন ঘাঁটিতে হামলা ছাড়াও যেসব ঘাটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো তারা লক্ষ্য করেছে, তারা লজিস্টিক অচল করে দিচ্ছে। ধীরে ধীরে তারা পানি লবণমুক্তকরণ প্ল্যান্টগুলোর দিকে যেতে পারে, যেগুলো এইসব দেশের জীবনরেখা, কারণ তাদের নিজস্ব মিষ্টি পানির কোনো উৎস নেই। গালফ অঞ্চলে প্রায় ৬০% পানির যোগান আসে ডেসালিনেশন প্ল্যান্ট থেকে। একটা ড্রোন ধরুন যার দাম $৫০,০০০, যদি সৌদি আরবের রিয়াদে গিয়ে একটা বড় ডেসালিনেশন প্ল্যান্ট ধ্বংস করে দেয়, রিয়াদে প্রায় ১ কোটি মানুষের শহর ২ সপ্তাহের মধ্যে তারা পানি শূন্য হয়ে যাবে। এদিকে ইরান হরমুজ প্রণালীও বন্ধ করেছে। গালফ দেশগুলো তাদের প্রায় ৯০% খাদ্য আমদানি করে সমুদ্রপথে হরমুজ হয়ে। ফলে অনেকে এখন বৈশ্বিক অর্থনীতির ব্যাঘাত নিয়ে কথা বলছে, কিন্তু ইরান বাস্তবে সৌদি আরব আমিরাত, বাহরাইন, কাতার এসব দেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। অর্থাৎ ইরান সামরিকভাবে তো ইরান যুদ্ধ করছে এবং চালাচ্ছে, পাশাপাশি ইরান যে বাণিজ্য যুদ্ধটা শুরু করেছে, আমি বলছিলাম যেটা আগেও, এটা খুবই এফেক্টিভ একটা যুদ্ধ এবং এটা আসলে পুরো মধ্যপ্রাচ্যকে হুমকির মুখে ফেলে দিবে এবং এটার ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পকে প্রবলভাবে চাপ দেবে যে হচ্ছে তুমি এই যুদ্ধ বন্ধ করো, ইরানকে শান্ত হতে দাও, না হলে আমরা আসলে টিকে থাকার সম্ভাবনা নেই। পানির প্ল্যান্টে যদি হামলা করে, যেটা তেলের প্ল্যান্টে আমরা হামলা দেখেছি, তারপরে গ্যাসের প্ল্যান্টে হামলার পরিকল্পনা দেখেছি, পানির প্ল্যান্টে যদি হামলা করে খুবই ভয়াবহ পরিস্থিতি হবে। এখানে একবারে এই দেশগুলো এতদিন শান্তির বার্তা বিশ্বব্যাপী প্রচার করলেও কিংবা হচ্ছে নিজেদেরকে উন্নত এবং শান্তির পূর্ণ দেশ হিসাবে বিজ্ঞাপন করলেও তারা আসলে সেই অবস্থায় আর থাকবে না। এখানে চরম মানবেতর পরিস্থিতি তৈরি হবে এবং মানুষের জীবন খুবই হুমকির মুখে পড়ে যাবে। বিশেষ করে যেসব প্রবাসী রয়েছেন তাদের জীবন হুমকির মুখে পড়বে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি তো যেভাবে বলছেন যে হচ্ছে ইরান যুদ্ধেই জিতে যাচ্ছে, ইরানে কি হামলা হচ্ছে না? সবচেয়ে বেশি এই যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। তবে ইরানের তো হারানোর কিছু নেই, ইরান টিকে থাকতে হবে যুদ্ধ দিয়ে। কেননা ইরান আত্মসমর্পণ করার মতো জাতি নয়, তারা যুদ্ধ করে এখানে টিকে থাকবে, তাদের হারানোর সেই ভয় নেই। এখন তারা শুধুমাত্র এই যুদ্ধ এবং যুদ্ধের বাইরে অন্য সব যে আনুষঙ্গিক যে খেলা রয়েছে সেগুলো খেলেই এবং প্রবল এক ধরনের ওয়ার প্ল্যান করেই তাদেরকে এগিয়ে যেতে হবে। এখান থেকে পিছু হটার তাদের আসলে সম্ভবত আর কোনো পথ নেই, হয় আত্মসমর্পণ না হয় যুদ্ধ। আমার মনে হয় ইরানিরা যুদ্ধকেই বেছে নিবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।